ভালো أعوذ আছেন স্যার আপনি? بالله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। আমরা ইনশাআল্লাহ সবসময় একটু বেশি করে পড়ার চেষ্টা করব। ক্লাসের বাইরে 1-1.5 ঘন্টা পড়লে ইনশাআল্লাহ হবে। ঠিক আছে, সবাই একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগের পড়া 126 ধারা পর্যন্ত একটু রিভিশন করব। রিভিশন শেষে নতুন ধারা 127 থেকে 132, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সময়ই প্রশ্ন হয়। এই অধ্যায় 9 থেকে বেআইনি সমাবেশ সম্পর্কিত অধ্যায়, বেআইনি সমাবেশ সম্পর্কিত অধ্যায়, অধ্যায় 9, 9 অধ্যায়। এই অধ্যায় থেকে প্রায় সময় প্রশ্ন হয়। আমরা এই অধ্যায়টা আজকে ইনশাল্লাহ রিভিশন শেষে আলোচনা করব। আমি একটু বলবো, আপনারা যে পারবেন অবশ্যই অ্যান্সার করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 12। স্পেশাল ম্যাজিস্ট্রেট, বিশেষ ম্যাজিস্ট্রেট। বিশেষ ম্যাজিস্ট্রেট পুলিশের কোন পদের অফিসার হতে পারেন? এএসপি থেকে ওয়াবড যারা বিশেষ ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারবো তাদেরকে দেওয়া হয় আর কি। স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়, তিনি কি কার্যকলাপ পালন করবেন বা কি কার্যাদি পালন করবেন? তিনি কার্যবিধি পালন করবেন অপরাধ দমন, গ্রেপ্তার, আইন শৃঙ্খলা রক্ষা, এগুলোই তো নাকি স্যার। অথবা অন্য আইন যদি কোনো নির্দেশনা থাকে সেই নির্দেশনা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। অর্থাৎ আমরা পুলিশ সদস্য যে সকল কার্যক্রম পালন করি, আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধীকে গ্রেপ্তার করা, অপরাধের তদন্ত করা, অনুসন্ধান করা, অপরাধীকে আটক করা, বিচারের স্বার্থে অপরাধীকে কোর্টে প্রেরণ করা, ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা, এইসব কার্যকলাপ স্পেশাল ম্যাজিস্ট্রেট পালন করবেন। ধারা 12 পিআরবি 35 পুলিশ আইনের 5 ধারা। ধারা 48। ধারা 48 হলো স্যার, কোন বাড়িতে আসামি ঢুকতে না পারলে আসামি ধরার জন্য যদি দরজা জানালা যদি আটকানো থাকে তাহলে দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে আসামি ধরতে হবে, তাই তো স্যার? এক কথায়, প্রবেশের যদি অনুমতি না পাওয়া যায় তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেফতার করতে হবে। এখানে মূল বিষয় হলো, প্রবেশের যদি অনুমতি না পাওয়া যায়, যদি প্রবেশের অনুমতি পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি তো অবশ্যই দরজা জানালা খুলে দেবে, দরজা খুলে দেবে যে আপনারা প্রবেশ করেন, আসামিকে গ্রেফতার করেন, অনুমতি দেবে, সেই সাথে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে। আর যদি অনুমতি না দেয় তাহলে ভেঙে প্রবেশ করা যাবে। আর ভেঙে প্রবেশ করার ক্ষেত্রে যদি কোনো পরহেজগার নারী থাকে সেক্ষেত্রে করণীয় কি? পরহেজগার নারী থাকলে তার ওইভাবে হেফাজতে তারে রাইখা, যাতে শালীনতার প্রতি দৃষ্টি রাইখা তাকে সরিয়ে যাওয়ার জন্য বলতে বা সরে যাওয়ার জন্য বলতে হবে, অথবা সে যদি নিজের ইচ্ছা না যায় তাকে সরে যেতে বাধ্য করতে হবে, বা অন্য কক্ষে বা অন্য রুমে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে। কথা বুঝতে পারছেন? প্রথমে অনুরোধ করব, যদি না সরে তাকে সরে যাওয়ার জন্য বাধ্য করব। ধারা 48। ধারা 52। মহিলার দেহ তল্লাশি। মহিলার দেহ তল্লাশির ক্ষেত্রে করণীয় কি? মহিলার দেহ তল্লাশি ক্ষেত্রে করণীয় হলে তো মহিলার দেহ তল্লাশি করতে মহিলা দ্বারা মহিলা নারী পুলিশ দ্বারা মহিলার দেহ তল্লাশি করতে হবে, তার শালীনতার প্রতি দৃষ্টি রেখে সে যদি পরেশগার মহিলা হয় এবং দেহ তল্লাশি করা তার হাতের চুড়ি, সংখ্যা ওয়ালা এগুলা নেওয়া যাবে না। যদি মহিলা পুলিশ সাথে না থাকে, সবসময় তো মহিলা পুলিশ আপনার সাথে আমার সাথে থাকবে না, তখন যদি মহিলা কোনো প্রয়োজন হয় কি পুলিশ করবেন?
ওই আশপাশে যদি কোনো মহিলা একজন ডাইরেক্ট দিয়ে নেও, তখন তার শরীর তল্লাশি করতে বস। সোজা কথা, মহিলা দেয়াই তার মহিলার শরীর দেহ তল্লাশি করতে হবে, পুরুষ তার করতে পারবো না। এক কথায় মহিলার দেহ তল্লাশি করার ক্ষেত্রে তার শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন কোনো মহিলার দেহ তল্লাশি করা হবে, মহিলার দেহ তল্লাশি করার ক্ষেত্রে কোনো পুরুষ উপস্থিত থাকা যাবে না। কোনো পুরুষ উপস্থিত থাকা যাবে না। ধারা 52, পিআরবি 322, 328-এর গ বিধি বা 328 বিধি। পুরুষের দেহ তল্লাশি কত ধারা? 53 তো আছে, আটক ব্যক্তির দেহ তল্লাশি। তো এটাই পুরুষের দেহ তল্লাশি, পুরুষ। তো জানি না। 51। একান্ন। মহিলা 52 ধারা, পুরুষের দেহ তল্লাশি 51 ধারা। পুরুষের দেহ তল্লাশি করার ক্ষেত্রে করণীয় কি? পুরুষের দেহ তল্লাশি করণীয় হলো, আর দেহ তল্লাশি করার সময় তার পরিধেয় বস্ত্র ব্যতীত আর অন্য যা কিছু পাওয়া যাবো তা একটা মানে আইনে হেফাজতে নিতে হবে এবং জব্দ তালিকা করতে হবে। তার পরিধেয় অর্থাৎ বস্ত্র ব্যতীত। পাওয়া যাবে তার কাছ থেকে কিছুই হেফাজতে নেওয়া যাবে, এবং তাকে বিচারের সাথে যেখানে উপস্থিত করা হবে, সেই আদালতে বা আদালতের অফিসারের নিকট ওই সকল যা কিছু নেওয়া হয়েছে সবকিছু সেখানে হাজির করতে হবে বা উপস্থাপন করতে হবে। ধারা 51, পিআরবি 322 বিধি। ধারা 54, ধারা 54 একের যে 9টা কোটেশন আছে, প্রথম থেকে নবম পর্যন্ত, কে বলতে পারবেন? ধারা 54 9টা ঘোষণা হলো, আমলের অযোগ্য অপরাধ করলে বা জড়িত আছে বলে সন্দেহ থাকলে সরকার কর্তৃক ঘোষিত, না যার নিকট গড় ভাঙার মালামাল পাওয়া যাবে, এর বদলে সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধী ব্যক্তিকে, তো যার নিকট চোরাই মালামাল পাওয়া যাবে, এর বদলে আচ্ছা, জানি পুলিশের কাজে বাধা প্রদান করলে, সামরিক বাহিনী হতে পলায়ন করলে, আহ, বিদেশে অপরাধ করে বাংলাদেশে পলায়ন করলে, মুক্তিপ্রাপ্ত আসামি 565 ক্লোজ 3 উপধারা নিয়ম লঙ্ঘন করলে, আর বদল গ্রেফতারের জন্য কোনো অনুরোধ পত্র পাওয়া গেলে, ঊর্ধ্বতন অফিসারের কোনো অনুরোধ পত্র পাওয়া গেলে, 9টাই তো। ধারা 56, ধারা 56 হলো, পুলিশ অফিসার যখন অধস্তন কর্মচারীকে দিয়ে বিনা পরানা গ্রেপ্তার পরানা কার্যক্রম করেন, তখনকার কার্যবিধি। লিখিত আদেশ দিবেন, এর বদলে লিখিত আদেশ অধস্তন কর্মচারীর হাতে দিবেন, এবং লিখিত আদেশে উম আসামির বিবরণ দেওয়া থাকতে হবে, এবং যে আসামিকে গ্রেপ্তার করা হবে তার কারণ কি, অপরাধ সম্পূর্ণ আদেশ দেওয়া থাকবে। 4টা কারণ। ধারা 69, ধারা 69 69। কে পারবেন বলেন? তার কত? 69, সমজারি পদ্ধতি। ধারা 46, গ্রেপ্তার। 68, সমন। ধারা 87-3,
87 3 কত 3 কি বলছে সমান 27 কোরকের প্রমাণ নাকি ক্রোকের কোনো প্রমাণ লাগবে না। ক্রোক তো ক্রোকই, সম্পত্তি ক্রোক করা হয়েছে এটা দেখাই যায়, বোঝাই যায় যে আমার সম্পত্তি ক্রোক করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, আদালতের হেফাজতে আছে বা সরকারি হেফাজতে আছে বা তাদের রক্ষণাবেক্ষণে আছে বা তাদের নিকটে আছে। হুলিয়ার প্রমাণ, হুলিয়া যে জারি করা হয়েছে, ইস্যু করা হয়েছে, সেই হুলিয়া জারির প্রমাণ ধারা 87-3 উপধারা। কথা বুঝতে পারছেন? জি স্যার হুলিয়া কয় কপিতে ইস্যু করা হয়? 3 কপি কয় কপি? 3 কপি হুলিয়া 3 কপিতে ইস্যু করা হয়। ধারা 91, ধারা 91 হলো ধারা 91 হলো যাকে দলিল দলিল দাখিল, যে সমস্ত দলিল দাখিল করা হয়েছে নাকি মুসলেকা 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 গ্রহণ, হাজির হাজির হওয়ার জন্য মুসলেকা নেবার ক্ষমতা, হাজির হওয়ার জন্য মুসলেকা মুসলেকা নেবার ক্ষমতা। উপস্থিত ব্যক্তির নিকট থেকে, আদালতে যে ব্যক্তি উপস্থিত আছে সে ব্যক্তির নিকট থেকে মুসলেকা সম্পাদন করতে পারে যে তিনি পরবর্তী সময়ে আদালতে হাজির হইতে বাধ্য থাকবেন। ধারা 91। ধারা 94, ধারা 94 হলো দলিলাদি অথবা অন্য বস্তু দাখিল করবার জন্য সমন। ধারা 96, ধারা 96 তল্লাশি পরোয়ানা ধারা 103, সাক্ষীর উপস্থিতিতে সাক্ষী তল্লাশি। 103 ধারার বিস্তারিত কেউ বলতে পারবেন? 103 একে বলছে তল্লাশি কার্যক্রমে সাক্ষী ডাকা বা সমন ইস্যু করতে হবে। 103 বলছে সাক্ষীর উপস্থিতি তল্লাশি ও জব্দ তালিকা প্রস্তুত করতে হবে, পিএরবি 280। তিনি বলছে যে গৃহের মালিক উপস্থিত তল্লাশি ও তাকে জব্দ তালিকা প্রদান করতে হবে। তারপর 5 বছর তল্লাশি কার্যক্রম সাক্ষী হাজির না হলে ব্যবস্থা প্রদান করে 187 ধারা। এটা তো 5-এ, 4-এ কি বলছে? তারপরে 5 তাই বলছে উম, 4-এ বলছে 102-3-এ, নকল দিতে হবে তালিকা তালিকা যা করবো ওইটার একটা নকল দিতে হবে যদি মালিকের কাছে। 102-3 ধারা মোতাবেক যে ব্যক্তির দেহ তল্লাশি করা হয়েছে এবং যার কিছু পাওয়া গেছে তার একটা তালিকা প্রস্তুত করা হয়েছে, যদি তালিকা প্রস্তুত করা না হয় তাহলে তাকে একটা, যদি তালিকা প্রস্তুত করা হয় তাকে একটা ওই তালিকার কপি দিতে হবে। ধারা 103-4। ধারা 107, শান্তি রক্ষা মুসলেকা কোন ক্ষেত্রে?
আর এই দণ্ড আর হচ্ছে অন্যান্য ক্ষেত্রে সাহায্য মোস্তফা। অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ 106 ধারায় যে বলা আছে দণ্ডপ্রাপ্ত বা দণ্ডাদেশপ্রাপ্ত অথবা দণ্ডিত ব্যক্তি ব্যতীত ব্যতীত। অন্যান্য ব্যক্তির নিকট থেকে যে মুচলেকা গ্রহণ করা হয় সেটাই হলো 107 ধারার মুচলেকা। 108। রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হইতে সদাচরণমূলক মুচলেকা। একশো নয় ও 110 ধারার যে বিষয়টা ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারা, 55-র 1-এর যে 3টা বিষয় আছে ক, খ ও গ, এই 55-র 1-এর ক, খ, গ কে 2টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে ক ও খর বিষয়টি হলো ধারা 109 এবং 55-র 1-এর গড় যে বিষয়টি আছে অভ্যাসগত অপরাধী, বিভিন্ন বিষয়ে অভ্যাসগত অপরাধী যারা আছে তাদের বিষয়ে যে বর্ণনা আছে তাদের ক্ষেত্রে যে মোচলেকা সম্পাদন করা হয় তা ধারা 110। কথা বুঝতে পারছেন? 109 এবং 10 ধারা হলো 55 ধারার 2টা বিষয়, 109 এবং 110। ধারা 76। আদালত গ্রেপ্তারকৃত জামানত ব্যক্তিকে গ্রহণের নির্দেশ। জামিনে মুক্তি। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিনে মুক্তি দান করে। 84। পুলিশ বলছে 31 দিন এলাকার বাইরে গ্রেপ্তার পরানো যার নিকট পাঠাতে হবে। তার নিকট পাঠাইতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার তাদের নিকট। এটা তো ধারা 83। হুম। ধারা 84। ধারা 84 তো স্যার গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসার নিজে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যাব এবং জেলা ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরপূর্বক কার্যক্রম অনুমোদন কার্যক্রম শুরু করবে, গ্রেপ্তার পরোয়ানা শুরু। এটা হলো 1-এ। দুয়ে আর 2-এ বলছে, 2-এ কি বললো, দুয়ে বলছে তারা স্বাক্ষর করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেবেন, প্রয়োজন স্বাক্ষর পড়লে করার অনুমতি দিবেন এবং প্রয়োজনে পুলিশ তাদের সাথে দেবেন সাহায্য সহযোগিতা করার লাগে তাদের থানা। আর 3-এ 3-এ বলছে, 3-এ বলা হয়েছে যদি আসামি ধরতে যদি মানে মনে হয়, যদি পুলিশ অফিসারের কাছে যদি মনে হয় আসামি ধরতে দেরি হলে আসামি পলায়ন করতে পারে বা চলে যেতে পারে, তাহলে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সই বা ম্যাজিস্ট্রেটের সই না নিয়া সে আগে আসামি ধইরা তারপরে
সে আহ, আগে আসামি ধরবেন, তারপরে থানায় নিয়ে আসবেন, তারপরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সই দিবেন। ধারা 46। গ্রেপ্তারি পরোয়ানা পদ্ধতি। 1 মিনিট। ধারা 66। আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করলে তাকে অনুসরণ করা যাবে। ধারা 118। খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান। মুচলেকা দেওয়ার আদেশ। ঠিক আছে। ধারা 118-তে মুসলেখা গ্রহণ করা দিতে পারেন না। ধারা 118-র মূল বিষয়টা হলো, যদি যে অপরাধের কারণে মুচলেকা নেওয়া হবে সেই অপরাধের বিষয়টি যদি অনুসন্ধান করার পর যদি প্রমাণিত হয়, তাহলে ম্যাজিস্ট্রেট সেই অনুযায়ী মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 118-তে আদেশটা কিরূপ হতে পারে? আদেশটা 18-র প্রথম বিষয়টি হলো, 112 ধারার আদেশ ভিন্ন অন্য কোনো আদেশ দেয়া যাবে না। অর্থাৎ 112 ধারায় যে প্রথমে আদেশটি দেওয়া হয়েছিল বা নোটিশ দেওয়া হয়েছিল, সেই 112 ধারার আদেশ ব্যতীত 118 ধারায় নতুন কোনো আদেশ দেয়া যাবে না। দুইয়ে বলা হয়েছে, প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ যথাযথভাবে বিবেচনাপূর্বক নির্ধারণ করতে হবে, যা অযৌক্তিক হবে না, যা অযৌক্তিক হবে না। তৃতীয় বিষয়টি হলো, যে ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করা হয়েছে সেই ব্যক্তি যদি নাবালক হয়, অর্থাৎ বয়স যদি কম হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে তার জামিনদারগণ অর্থাৎ পিতামাতা হতে পারে, চাচা ভাতিজা হতে পারে, অথবা যেই থাকবে না কেন অন্যান্য কোনো অভিভাবক যদি তার জামিনদার হয়, তাহলে সেই জামিনদারগণ ওই নাবালক শিশুর পক্ষে মুচলেকা সম্পাদন করবেন। ধারা 18। ধারা 124। মুচলেকা দিতে অপারগতার যে ব্যক্তিকে কারারুদ্ধ করা হয়েছে তাহাকে মুক্তিদানের ক্ষমতা। 118 ধারায় যে মুচলেকা সম্পাদনের কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই মুচলেকা সম্পাদন না করার কারণে যদি কারাদণ্ড ভোগ করেন, অর্থাৎ কারা ভোগ করেন বা কারাগারে থাকেন, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে ওই ব্যক্তিকে
মুক্তি দিতে পারেন, হেফাজত হতে মুক্তি দিতে পারেন বা কারাগার হতে মুক্তি দিতে পারেন। স্যার, এই যে 100 ধারায় যে আছে বেআইনি ভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি, এটা একটু বিষয়বস্তুটা কোন? 100 ধারার মানে বিষয়বস্তু হুম, 100 হ্যাঁ, 100-র 100। মূল বিষয় ওই বেআইনি ভাবে অনেক সময় অনেক ব্যক্তিকে আটক করে না, আটক করে রাখে। আটক বলতে কি বোঝায়? নির্দিষ্ট কোনো স্থানে আটকে রাখা। এখন বেআইনি ভাবে কোনো ব্যক্তিকে যদি অপর কোনো ব্যক্তি যদি আটকে রাখে, নির্দিষ্ট কোনো স্থানে যদি আটক করে রাখে, তাহলে ম্যাজিস্ট্রেট যদি এই বিষয়ে জানতে পারেন যে তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে কোথাও কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আটকায় রাখছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। এখানে যখনই কোনো ব্যক্তির কোনো ঘর তল্লাশি করা হবে বা সার্চ করা হবে, ঠিক আছে, কোনো না কোনো বিষয়ের জন্য সেটা তল্লাশি করতে হয়। আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো বাড়ি বা ঘর বা কোনো কক্ষ তল্লাশি করা যাবে, অথবা ওই ঘর থেকে বা কক্ষ থেকে কোনো জিনিস উদ্ধারের জন্য, কোনো জিনিস উদ্ধারের জন্য তল্লাশি করা যাবে। সেক্ষেত্রে এই বেআইনি ভাবে যদি কোনো ব্যক্তিকে আটক করে রাখা হয় এবং ম্যাজিস্ট্রেট যদি এই বিষয়ে জানতে পারেন, সেটা সাধারণ জনগণের কথার মাধ্যমে জানতে পারেন, অথবা পুলিশের রিপোর্টের মাধ্যমে জানতে পারেন, অথবা অন্য কোনো ভাবেও ম্যাজিস্ট্রেট জানতে পারেন। এই জানার পর ম্যাজিস্ট্রেট করবেন কি, ওই ব্যক্তিকে তো উদ্ধার করতে হবে যদি বেআইনি ভাবে আটক রাখা হয়, ঠিক আছে। যদি বেআইনি ভাবে আটক রাখা হয় সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেট কি করবেন, একটি তল্লাশি পরোয়ানা ইস্যু করবেন। যে তল্লাশি পরোয়ানা মোতাবেক পুলিশ অফিসার ওই তল্লাশি পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে যে স্থানের কথা বলা হয়েছে, ওই যে ধারা 97, নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোনো স্থানে তল্লাশি করা যাবে না। এখানে যে স্থানের কথা উল্লেখ থাকবে বা যে বাড়ির কথা বা ঘরের কথা উল্লেখ থাকবে, সেই ঘর বা বাড়ি তল্লাশি করে ওই আটক ব্যক্তিকে, বেআইনিভাবে যাকে আটক করে রাখা হয়েছে, সেই আটক ব্যক্তিকে উদ্ধার করবেন। ধারা 100। ছোট জিনিস, নর্মাল জিনিস, যদিও কখনো প্রশ্ন আসে না, আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। কথা বুঝতে পারছেন না? কোনো সমস্যা হয়? না, সমস্যা নেই। আটক বলতে আটকে রাখা, কোনো একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায়, কোনো ঘরে বা কক্ষে, কোনো রুমে একটা ব্যক্তিকে আটকে রাখছে বা কোনো আবদ্ধ স্থানে আটকে রাখছে, বের হতে দিতেছে না, সেটা আবার বেআইনি ভাবে আটক করে রাখছে, ঠিক আছে। এই বিষয়ে যদি কোনো ম্যাজিস্ট্রেট জানতে পারেন, তাহলে সেটা জনগণের মাধ্যমে হোক অথবা পুলিশ অফিসারের কোনো রিপোর্টের মাধ্যমে হোক, জানার সাথে সাথে তিনি করবেন কি, ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবেন। এবং তল্লাশি পরোয়ানা কে কার্যকর করে? পুলিশ অফিসার। তল্লাশি পরোয়ানা পুলিশ অফিসার কার্যকরী করেন। এই পুলিশ অফিসারকে যখন তল্লাশি পরোয়ানা কার্যকরী করার জন্য নির্দেশ দেওয়া হবে, পুলিশ অফিসার করবে কি, ওই যে স্থানের কথা উল্লেখ করা আছে সেই স্থানে যাবে, তল্লাশি করবে, আটক ব্যক্তিকে উদ্ধার করবে। ধারা 100। পিআরবি 280 বিধি, পিআরবি 280 বিধি। আর কোনো ধারায় কোনো সমস্যা আছে? তার ধারা 122, জামিনদার প্রত্যাখ্যান করিবার ক্ষমতা। জামিনদার জামিনদার প্রত্যাখ্যান ক্ষমতা কার? ম্যাজিস্ট্রেটের। জামিনদার প্রত্যাখ্যান করার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের। ম্যাজিস্ট্রেট কোন ক্ষেত্রে এই জামিনদারকে প্রত্যাখ্যান করতে পারেন? ম্যাজিস্ট্রেট কোন ক্ষেত্রে পারেন? 122-এর 1-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি বন্ডের জন্য জামিনদার হওয়ার অনুপযুক্ত, তাহলে ম্যাজিস্ট্রেট
এই অধ্যায় অনুসারে কোনো জামিনদার গ্রহণ করতে অস্বীকার করতে পারেন, অস্বীকার করতে পারেন। অথবা দেখা গেল আগের কোনো ম্যাজিস্ট্রেট কোনো জামিনদার দিয়ে গেছে, এখন নতুন ম্যাজিস্ট্রেট তার স্থানে আসে। যেমন আমাদের দেখা যায় একজন সিনিয়র কর্মকর্তা বদলি হয়ে গেলে নতুন কর্মকর্তা আসে, ঠিক ম্যাজিস্ট্রেটদের এরকম একজন ম্যাজিস্ট্রেট চলে গেলে নতুন একজন ম্যাজিস্ট্রেট আসে। এখন ম্যাজিস্ট্রেট আসার পর যদি মনে হয় যে না, এই জামিনদার যে জামিনদার হয়েছে এই জামিনদার হওয়ার জন্য যোগ্য না, জামিনদার হওয়ার অনুপযুক্ত, তাহলে তিনি সেই জামিনদারকে প্রত্যাখ্যান করতে পারেন। ধারা 122-1। ধারা 122-2 যে বিষয়টি বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের পূর্বে জামিনদারকে এবং যে ব্যক্তি এই জামিনদার দেওয়ার প্রস্তাব করেছে তাকে যুক্তিসঙ্গত নোটিশ দেবেন এবং অনুসন্ধানের সময় তার নিকট দেওয়া সাক্ষ্যের সারমর্ম লিপিবদ্ধ করবেন। অর্থাৎ অনুসন্ধান করার সময় তিনি যে যে ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবেন, ঠিক আছে, জামিনদার যে হবে এই জামিনদার হওয়ার বিষয়ে যে অনুসন্ধানটা হবে, ম্যাজিস্ট্রেট যদি চায় অনুসন্ধান করতে পারেন। এই অনুসন্ধানটা যখন করা হবে, এই অনুসন্ধান করার ক্ষেত্রে যে সকল ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হবে সেই সাক্ষ্যের সারমর্ম ওই ব্যক্তিকে দিতে হবে। ধারা 122-2। আর ধারা 122-3 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে যখন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট দেওয়া সাক্ষ্য ও এরূপ ম্যাজিস্ট্রেটের রিপোর্ট বিবেচনার পর ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় যে জামিনদার মুচলেকার জন্য অযোগ্য ব্যক্তি, তাহলে তিনি উক্ত জামিনদার গ্রহণ করতে অস্বীকার বা উক্ত জামিনদারকে প্রত্যাখ্যান করার আদেশ দিবেন এবং এরূপ করার কারণ তিনি লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে পূর্বে গৃহীত জামিনদারকে প্রত্যাখ্যান করার আদেশ দেওয়ার পূর্বে যে ব্যক্তির জন্য জামিনদার অঙ্গীকারাবদ্ধ তাকে হাজির হবার বা হাজির করার জন্য ম্যাজিস্ট্রেট যেরূপ মনে করবেন সমন বা পরোয়ানা জারি করতে পারেন। ধারা 122-3। তো ধারা 122-এর মূল বিষয়গুলো হলো, ধারা 122-1 যে বিষয়টি, সে বিষয়টি হলো যদি কোনো ব্যক্তি জামিনদার হয় এবং এই অধ্যায় অনুসারে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে এই ব্যক্তি জামিনদার হওয়ার জন্য অনুপযুক্ত, অথবা পূর্বে যদি কোনো ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে জামিনদার হিসেবে গ্রহণ করে থাকেন এবং ম্যাজিস্ট্রেট আসার পর সেই বিষয়টি অনুসন্ধান করতে পারেন বা ইনকোয়ারি করতে পারেন। ইনকোয়ারি করার পর ম্যাজিস্ট্রেট নিজে ইনকোয়ারি করতে পারেন অথবা অধস্তন দ্বারা ইনকোয়ারি বা অনুসন্ধান করাইতে পারেন। অনুসন্ধান করানোর ক্ষেত্রে তিনি বলতে পারেন যে এই বিষয়ে একটি রিপোর্ট প্রদান করবেন। ধারা 122-1। তারা ধারা 122-1 কি অনুসন্ধান করার জন্য আদেশ দেবেন এবং একটি রিপোর্ট প্রদান করার জন্য নির্দেশ দেবেন। 2 বলা হয়েছে, ওই আদেশ মূলে ম্যাজিস্ট্রেট তার অধস্তন ম্যাজিস্ট্রেট ওই বিষয়টি অনুসন্ধান করবেন। অনুসন্ধান করার পর যে সকল ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তার সাক্ষ্যের সারমর্ম তিনি লিপিবদ্ধ করবেন। ধারা 122-2। ধারা 122-3 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে অনুসন্ধান করার জন্য বলা হয়েছে এবং 2 উপধারা অনুসারে যখন অন্য- 2 উপধারা অনুসারে যখন অনুসন্ধানটা করা হবে এবং রিপোর্ট প্রদান করা হবে, সেই রিপোর্ট পাওয়ার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে না, এই ব্যক্তি আসলেই জামিনদার হওয়ার জন্য অযোগ্য, তাহলে ম্যাজিস্ট্রেট ওই জামিনদারকে প্রত্যাখ্যান করতে পারেন। ধারা 122-3। এবং কি কারণে জামিনদারকে প্রত্যাখ্যান করা হইল বা প্রত্যাখ্যান করা হলো সেই বিষয়টি অবশ্যই ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন, কারণ লিপিবদ্ধ করবেন যে এই কারণে তাকে জামিনদার হতে প্রত্যাখ্যান করা হলো। তবে তো কি কারণ হতে পারে? একটা কারণ হতে পারে যে ওই ব্যক্তি যাকে জামিনদার হিসেবে গণ্য করা হয়েছে সেই ব্যক্তি অপরাধী ব্যক্তিকে কন্ট্রোল করতে পারবে না, অর্থাৎ সেই ব্যক্তি যদি অপরাধী ব্যক্তিকে কোনো কিছু বলে সেই অপরাধী ব্যক্তি তার কথা শুনবে না, এরূপ একটা কারণ হতে পারে। এই কারণটি ম্যাজিস্ট্রেট অবশ্যই লিপিবদ্ধ করবেন এবং জামিনদারকে প্রত্যাখ্যান করবেন। ধারা 122-3। আর বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বুঝতে পারছি। আজকের নতুন পড়া ধারা 127। ধারা 127 থেকে ধারা 132 পর্যন্ত নবম অধ্যায়। নবম অধ্যায় বেআইনি সমাবেশ। নবম অধ্যায় বেআইনি সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ।
ধারা 127, ধারা 127-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ ছত্রভঙ্গ হবে। অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ অফিসার বলতে এখানে বোঝাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সর্বনিম্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে বেআইনি সমাবেশ বা জনসমাবেশ ছত্রভঙ্গ হবে। ধারা 127-1, কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এখানে বলা নাই প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা ভূমি অফিসার, যে ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলো থাকে এগুলো ম্যাজিস্ট্রেট, কোন ম্যাজিস্ট্রেটের কথাই নির্দিষ্ট করে উল্লেখ করা নাই। যে কোনো ম্যাজিস্ট্রেট, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার কোনো বেআইনি সমাবেশ অথবা সর্বসাধারণের শান্তি বিনষ্ট হওয়ার কারণ ঘটতে পারে এরূপ 5 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো সমাবেশের প্রতি ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিতে পারেন এবং উক্ত আদেশের পর সমাবেশের সদস্যদের জন্য ছত্রভঙ্গ হওয়া কর্তব্য হয়ে যাবে। অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার এখতিয়ারাধীন এলাকায় যদি কোথাও দেখতে পারেন বা বুঝতে পারেন যে 5 বা ততোধিক ব্যক্তি মিলে সর্বসাধারণের অর্থাৎ জনগণের শান্তি নষ্ট করতে পারে বা আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বা জনসাধারণের শান্তি বিনষ্ট হওয়ার কারণ হতে পারে, এরূপ ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিতে পারেন এবং মৌখিক আদেশটা যখন দেওয়া হবে তখন ওই সমাবেশ অবশ্যই ছত্রভঙ্গ হবে। ধারা 127। তাহলে ধারা 127-এর মূল বিষয়টি হলো কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিবেন। ধারা 127-1, ধারা 127-1 বোঝা গেল? বুঝতে পারছি। এখানে 2 জন অফিসার কাজ করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি হয় যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর যদি পুলিশ অফিসার হয় তাহলে সর্বনিম্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিম্নে নয় এমন কোন কর্মকর্তা বেআইনি কোনো সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন বা মৌখিক আদেশ দিতে পারেন। ধারা 127-1, একটা সমাবেশ কখন বেআইনি সমাবেশ হয়? সমাবেশ 5 জন, 7 জন, 10 জন, 50 জন, 100 জন হতে পারে। একটা সমাবেশে যখন 15-20 জন বা 5 জন বা 5 বা ততোধিক ব্যক্তি একত্রে সম্মিলিত হয় তখন ওই সম্মেলন জিনিসটাই সমাবেশ হয়। কিন্তু এই সমাবেশটা আবার কখন বেআইনি সমাবেশ হয়? যখন ওই সম্মিলিত ব্যক্তি বা 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি জনসাধারণের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, সরকারি কাজে যদি বাধার সৃষ্টি করে অথবা জনসাধারণের মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ করে, সেই ক্ষেত্রে ওই সমাবেশটি আর সমাবেশ থাকে না, বেআইনি সমাবেশে পরিণত হয়ে যায়। যখনই থানা এলাকায় বা থানা এলাকার যে কোনো স্থানে 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে, সরকারি কাজে যদি বাধার সৃষ্টি করে, সরকারি কাজ সরকারি কর্মচারী বিভিন্ন সময় করে থাকে, এই সকল সরকারি কাজে যদি ওই সমাবেশের ব্যক্তিগণ বা যে কোনো একজন ব্যক্তি যদি বাধার সৃষ্টি করে তাহলে ওই সমাবেশ বেআইনি সমাবেশ বলে ঘোষিত হবে এবং ওই সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার জন্য সর্বনিম্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যে কোনো ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার যদি হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সর্বনিম্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওই সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দেবেন। এই মৌখিক আদেশটা যখন তারা জানতে পারবেন বা বুঝতে পারবেন বা শুনবেন, তখন তারা সাথে সাথে ছত্রভঙ্গ হয়ে যাবেন। এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য। ধারা 127-1। ধারা 127-1, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দেবেন। ধারা 127-1। 127 ধারায় যে মৌখিক আদেশটা দেওয়া হবে, এই আদেশ দেওয়ার পর যদি ওই বেআইনি সমাবেশের সদস্যগণ ছত্রভঙ্গ না হয়, তাহলে দণ্ডবিধির 145 ধারা এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা যদি হয় সেক্ষেত্রে 151 ধারা মোতাবেক শাস্তি দেওয়া যায়। ধারা 145 এবং ধারা 151 দণ্ডবিধি। এরা ফৌজদারি কার্যবিধি আইনের 127-1 ধারা মোতাবেক যখন মৌখিক আদেশ দেওয়া হবে ছত্রভঙ্গের জন্য, বেআইনি সমাবেশের সদস্যগণ যদি ছত্রভঙ্গ না হয়, তাহলে তারা দণ্ডবিধি আইনের 145 ধারা এবং 151 ধারা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত হবেন। ধারা 127-1। ধারা 128, জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। বেসামরিক শক্তিটা আসলে কি? একটা আছে সামরিক শক্তি প্রয়োগ, একটা আছে বেসামরিক শক্তি প্রয়োগ। বেসামরিক শক্তি প্রয়োগ বলতে যে শক্তিটা সামরিক শক্তি নয়। আর সামরিক শক্তিটা কি? সামরিক শক্তি হলো সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, এই সকল বাহিনীর যে শক্তি, সেটা হলো সামরিক শক্তি। আর বেসামরিক শক্তি হলো জনগণের শক্তি। জনগণ, সাধারণ জনগণের যে শক্তি, এই শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দেওয়া যেতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 127-1 ধারা মোতাবেক নির্দেশ দেওয়ার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, বেআইনি সমাবেশ যদি ছত্রভঙ্গ না হয় বা উক্ত সমাবেশ যদি এরূপ কোনো আচরণ করে যার ফলে ছত্রভঙ্গ না হবার সংকল্প প্রকাশ পায়, তাহলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলপূর্বক উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য অগ্রসর হতে পারেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার অর্থাৎ সামরিক বাহিনীর অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিক নহে এমন কোন সাধারণ পুরুষ ব্যক্তির নিকট সাহায্য দাবি করতে পারেন এবং প্রয়োজনে উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে বা আইন মোতাবেক শাস্তি দেওয়ার উদ্দেশ্যে যারা অংশগ্রহণ করে তাদেরকে গ্রেপ্তার বা আটক করতে পারেন। ধারা 128। ধারা 128। তাহলে ধারা 127-1 বলা হয়েছে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌখিক আদেশ দিতে পারেন। ধারা 128-এ বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 187-1 ধারা মোতাবেক মৌখিক আদেশ দেওয়ার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয় এবং আদেশ দেওয়ার পর দেখা গেল যে তারা হই হুল্লোড় করতেছে অথবা বর্তমান যে পরিস্থিতি এখন, তাহলে 128 ধারার মূল বিষয়টি হলো জনগণের সাহায্য নিয়ে বল প্রয়োগ পূর্বক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে এবং প্রয়োজন পড়লে বেআইনি সমাবেশে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আটক ও গ্রেপ্তার করতে হবে। ধারা 128। অবশ্যই মনে রাখতে হবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য যখন বেসামরিক ব্যক্তির সাহায্য দাবি করা হবে, তখন অবশ্যই পুরুষ ব্যক্তির সাহায্য দাবি করতে হবে। কোনো নারীর নিকট সাহায্য চাওয়া যাবে না, কারণ নারী আপনাকে সাহায্য করতে পারবে না। এটা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে অবশ্যই পুরুষের সাহায্য চাইতে হবে। ধারা 128। ধারা 127-1, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট
কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিতে পারেন, এবং আদেশ দেওয়ার পর অবশ্যই ওই সমাবেশ সমাবেশ ভেঙে তারা চলে যাবে, অর্থাৎ সমাবেশের সদস্যগণ ছত্রভঙ্গ হয়ে যাবে। ধারা 127-1। ধারা 128 বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের 127-1 ধারা মোতাবেক যখন মৌখিক আদেশ দেওয়া হয়, সেই মৌখিক আদেশ পাওয়ার পর যদি ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, অর্থাৎ একটা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য প্রথমে মৌখিক আদেশ দেওয়া হলো, এখন মৌখিক আদেশ দেওয়ার পর তারা ছত্রভঙ্গ হইল না, এখন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জনগণের অধিকার রক্ষার্থে অথবা সরকারি জানমাল রক্ষার্থে কি করতে হবে? বেআইনি সমাবেশ তো অবশ্যই অবশ্যই ছত্রভঙ্গ করতে হবে। মৌখিক আদেশ দিলাম, ছত্রভঙ্গ হলো না, এখন আমি বল প্রয়োগ করব। বল প্রয়োগটা কিরূপ হবে? জনসাধারণ কর্তৃক সাধারণ বল প্রয়োগ হবে। জনসাধারণ কর্তৃক সাধারণ বল প্রয়োগ হবে, জনসাধারণের সাহায্যে বল প্রয়োগ করে ওই সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে, এবং প্রয়োজন পড়লে ওই বেআইনি সমাবেশে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আটক ও গ্রেপ্তার করতে হবে। ধারা 128। 128 ধারায় বলা হয়েছে, আদেশ পাওয়ার পরেও যদি সমাবেশ বা দল ছত্রভঙ্গ না হয়, তাহলে 4টি পন্থা অবলম্বন করা যাবে। মৌখিক আদেশ দেওয়ার পরেও যদি একটি সমাবেশ ছত্রভঙ্গ না হয় বা একটি দল ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে 4টি বিষয় পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট 4টি বিষয় অবলম্বন করতে পারবেন। প্রথম বিষয়, বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করতে পারবেন। প্রথম বিষয়, বল প্রয়োগে ছত্রভঙ্গ করা যায়। দ্বিতীয় বিষয়টি হলো প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত নয়, এরূপ পুলিশ ব্যক্তির নিকট সাহায্য দাবি করা যায়। তৃতীয় বিষয়টি হলো সমাবেশের নেতাকর্মীদের গ্রেপ্তার ও আটক করা যায়। এবং চতুর্থ বিষয় হলো যারা আদেশ অমান্য করে তাদের দণ্ডবিধির 145 ধারায় অভিযুক্ত করা যায়। ধারা 128। ধারা 129। তাহলে 127 ধারার বিষয়টি ছিল মৌখিক আদেশ, 128 ধারার বিষয়টি হলো বেসামরিক শক্তি প্রয়োগ, অর্থাৎ জনগণের শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করণ। 129 সামরিক শক্তি প্রয়োগ। মৌখিক আদেশ দিলাম, ছত্রভঙ্গ হইল না, তারপর বেসামরিক শক্তি প্রয়োগ করলাম, সেক্ষেত্রেও ছত্রভঙ্গ করা গেল না, কিন্তু জনগণের স্বার্থে, সরকারের স্বার্থে, দেশের স্বার্থে, আইন শৃঙ্খলা রক্ষার্থে সমাবেশ তো আমাকে ছত্রভঙ্গ করতেই হবে। সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পরবর্তী করণীয় কি? আমি অবশ্যই অবশ্যই এবার সামরিক শক্তি তলব করতে পারবো। ধারা 129। ধারা 129। কোন সমাবেশ যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায় এবং জননিরাপত্তার জন্য যদি ছত্রভঙ্গ করা প্রয়োজন বলে মনে হয়, তাহলে উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার সামরিক শক্তি দ্বারা উহা ছত্রভঙ্গ করাইতে পারেন। ধারা 129। ধারা 129। তাহলে 129 ধারায় বলা হয়েছে 127 ধারা অনুযায়ী মৌখিক আদেশ, 128 ধারা অনুযায়ী বেসামরিক শক্তি প্রয়োগ করার পরে যদি ওই সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, তাহলে জনগণের নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার্থে বা সরকারি সম্পত্তি রক্ষার জন্য যদি ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই সমাবেশ ছত্রভঙ্গের জন্য সর্বোচ্চ ম্যাজিস্ট্রেট অথবা যদি মেট্রোপলিটন এলাকা হয়, এখন তো মেট্রোপলিটন এলাকা অনেকগুলো আছে, ঢাকা ডিএমপি, ঢাকা আছে, আরএমপি আছে, আরপিএমপি আছে, কেএমপি আছে, এই সকল মেট্রোপলিটন এলাকা যদি হয়, তাহলে মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করে ছত্রভঙ্গ করাইতে পারেন। ধারা 129। ধারা 129। তাহলে ধারা 127 বলা হয়েছে, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিকভাবে আদেশ দিতে পারেন, এবং এই আদেশ পাওয়ার পর ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হইতে বাধ্য থাকবে বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হইতে বাধ্য থাকবে। ধারা 127-1।
ধারা 188 বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা অনুযায়ী মৌখিক আদেশ দেওয়ার পরও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, তাহলে সামরিক বাহিনীর সাহায্য না নিয়ে, প্রথমেই সামরিক বাহিনীর সাহায্যের প্রয়োজন নয়, আমরা জনগণের সাহায্য নেব। জনগণের সাহায্যে যদি ছত্রভঙ্গ করা যায় তাহলে তো হইলো, তাহলে আর সামরিক বাহিনীর প্রয়োজন নাই। কিন্তু জনগণের সাহায্য নিয়ে যদি ছত্রভঙ্গ করা সম্ভব না হয়, তাহলে 129 ধারায় আমরা সামরিক বাহিনীর সাহায্য নিয়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করব। ধারা 129। এই 129 ধারার কার্যক্রম পালনের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওই জায়গায় যে ম্যাজিস্ট্রেট সবচেয়ে সবচেয়ে বড় থাকবেন, তিনি সামরিক শক্তি তলব করবেন। অথবা মেট্রোপলিটন যদি এলাকা হয়, তাহলে পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করবেন এবং সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন। ধারা 129। ধারা 129। ধারা 130। ধারা 130 সামরিক বাহিনীর অধিনায়কের ক্ষমতা। আমরা 129 ধারায় করলাম কি, ম্যাজিস্ট্রেট দ্বারা, সর্বোচ্চ পদের ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার দ্বারা সামরিক শক্তি তলব করলাম। আমরা সাধারণত দেখি যখন কোথাও কোনো গন্ডগোল হয়, যদি কোথাও কোনো গন্ডগোল হয়, আমাদের পুলিশের বিভিন্ন প্লাটুন প্লাটুন ফোর্স ওই গন্ডগোলের জায়গায় যায়। যেখানেই যাক না কেন একজন করে কমান্ডার থাকেন, সে ইন্সপেক্টর হতে পারে অথবা সাব ইন্সপেক্টরও হতে পারে। যেই পদমর্যাদার অফিসারই হোক না কেন, তিনি ওই পার্টির কমান্ডার বা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এখন 129 ধারা মোতাবেক আমরা সামরিক শক্তি তলব করলাম। এখন দেখা গেল সামরিক শক্তির 20 জন বা 25 জন অফিসার বা সদস্য সহ যে কোনো একজন অফিসার আমাদের কাছে পাঠিয়ে দিল বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য। সেখানে অবশ্যই একজন অধিনায়ক থাকবেন বা দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা থাকবেন অথবা কোনো কমিশন প্রাপ্ত অফিসার থাকবেন, সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর কোনো অফিসার থাকবেন। যখন সামরিক শক্তি তলব করা হবে, সেই সামরিক শক্তি তলব করার পর সেই অধিনায়কের কি কর্তব্য থাকবে, অধিনায়কের কি কর্তব্য থাকবে। ধারা 130-1 নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে সামরিক বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার অথবা দলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক বা দলের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন, তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার ও আটক করাইতে পারবেন। ধারা 130-1 তাদের দায়িত্ব কর্তব্যটা কি হবে? তাদের দায়িত্ব কর্তব্যটা হবে পুলিশ কমিশনারের নির্দেশে অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই কমিশন প্রাপ্ত অফিসার অথবা দলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য তার সদস্যদেরকে নির্দেশ দিবেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার ও আটক করবেন। ধারা 130-1। ধারা 130-2 বলা হয়েছে সামরিক বাহিনীর অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ ও গ্রেপ্তারের ক্ষেত্রে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করবেন এবং কম ক্ষতি সাধন করবেন। বর্তমান সময়ে আমাদের যে বিষয়গুলো পরিলক্ষিত, যতটুক শক্তি প্রয়োগ করা দরকার ঠিক ততটুক শক্তি প্রয়োগ করতে হবে, তার অধিক শক্তি প্রয়োগ করা যাবে না, তাহলে এই যে সিসি টান দেবে, এই সিসি টান দেবে। কথা বুঝতে পারছেন? এখন এটা দেখার দায়িত্ব কার? দলের যে দায়িত্ব প্রাপ্ত অফিসার থাকবেন বা দলের যে অধিনায়ক থাকবেন, দলের যে এনসিও থাকবেন বা সিনিয়র কর্মকর্তা যেই থাকবেন না কেন, তিনি এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন যে আমার ফোর্স কতটুকু শক্তি প্রয়োগ করলে, আমার ফোর্স কতটুকু শক্তি প্রয়োগ করলে ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হতে পারে বা হওয়ার আশঙ্কা আছে, ঠিক ততটুকু শক্তি প্রয়োগ করতে হবে, তার বেশি শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই। ওই ফৌজদারি কার্যবিধি আইনের 50 ধারায় বলা হয়েছে একজন অপরাধীকে গ্রেপ্তার করার জন্য যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ঠিক ততটুকুই বল প্রয়োগ করতে হবে, তার অধিক যদি বল প্রয়োগ করা হয় তাহলে দণ্ডবিধির 220 ধারা মোতাবেক ওই অফিসার বা ওই পুলিশ সদস্য অপরাধী হবেন। ঠিক সেম জিনিসটাই 129 ধারায় যখন সামরিক শক্তি তলব করা হয়েছে, এই তলব করছেন কে?
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত যে সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি, অথবা মেট্রোপলিটন এলাকা যদি হয় তাহলে পুলিশ কমিশনার এই সামরিক শক্তি তলব করেন এবং এই সামরিক শক্তি দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার ও আটক করতে পারেন, ধারা 129। আর ধারা 130-এ বলা হয়েছে যে সামরিক শক্তি তলব করা হয়েছে সেই দলের যে দলনেতা থাকবেন বা অধিনায়ক থাকবেন বা কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত যে অফিসারই থাকবেন না কেন, তার দায়িত্ব কর্তব্য কি হবে? তার দায়িত্বটা কি হবে? যে আদেশ তিনি পাইবেন সেই আদেশ মোতাবেক তিনি কাজ করবেন, কিন্তু কাজ করার ক্ষেত্রে অবশ্যই তিনি লক্ষ্য রাখবেন যতটুকু ক্ষতি সাধন করা দরকার বা যতটুকু বল প্রয়োগ করা দরকার ঠিক ততটুকুই বল প্রয়োগ করবেন, তার অধিক বল প্রয়োগ করা যাবে না, ধারা 130-1 ও 130-2। ধারা 127 থেকে ধারা 130 বুঝতে কারো কোনো সমস্যা আছে? কথা বলেন, বুঝতে কারো কোনো সমস্যা হয় কিনা? যদি সমস্যা হয় আমি পুনরায় বলবো, পুনরায় বোঝানোর চেষ্টা করব। কথা না বললে বোঝা যাবে না। 130টা স্যার আবার একটু বলেন। 130। এখানে রক্ষা কবচ বলতে কি বোঝায়? আমরা সাধারণত দেখি কবিরাজরা বিভিন্ন ধরনের কবচ দেয়, তাবিজ কবচ দেয়, এটা পরেন এই হবে, এটা পরেন সেই হবে, এটা পরেন সেই হবে। তেমনি 132 দ্বারা আমাদের বিভিন্ন মানুষের জন্য এটা রক্ষা কবচ, এটা ধারা, এটা শরীরে পরা লাগে না, এটা ধারাতে দেওয়া আছে। কবিরাজ যখন দেয় দেখা যায় কোমরে পরা লাগে, হাতে পরা লাগে, গলায় পরা লাগে। আর 132 দ্বারা দেওয়া আছে যেটা বইয়ের সাথে লেফটে আছে, এটা শরীরেও পড়তে হয় না, কোথাও পড়তে হয় না, কিন্তু 132 ধারায় বলা আছে ফৌজদারি আদালতে যদি মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে এই দায়েরের ক্ষেত্রে রক্ষা ব্যবস্থা হিসেবে 132 ধারা আমাদের ক্ষেত্রে হোক, জনগণের ক্ষেত্রে হোক, বা যে কোনো ব্যক্তি হোক বা অফিসার হোক, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যে সকল কার্যকলাপ করা হয়েছে, সেই সকল কার্যকলাপের ক্ষেত্রে 132 ধারা আমাদের রক্ষা করবে, সেই জন্য বলা হয়েছে রক্ষা কবচ বা রক্ষা ব্যবস্থা। ধারা 132-এর ক, এখানে কোন কোন ব্যক্তি এই রক্ষা কবচের আওতাভুক্ত হবে? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় অফিসারগণ বা সাহায্যকারী বৃন্দ যে শক্তি প্রয়োগ করে তার বিরুদ্ধে সরকারের অনুমোদন ব্যতীত ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না, ধারা 132। তাহলে বেআইনি সমাবেশ যে ছত্রভঙ্গ করা হয়, তাহলে 132 ধারায় বলছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় অফিসারগণ বা সাহায্যকারী বৃন্দ, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে কে কে ছিল? পুলিশ অফিসার ছিল, পুলিশ কমিশনার ছিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, সাধারণ জনগণ ছিল 128 ধারা মোতাবেক, 129 ধারায় সামরিক বাহিনীর সদস্য ছিল, 130 ধারায় সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার ছিল, অধিনায়ক ছিল, দলনেতা ছিল। 131-এও একই কথা বলা আছে, সামরিক বাহিনীর নন কমিশন বা কমিশন প্রাপ্ত অফিসার এবং তাদের দলের সদস্য ছিল। এখন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে এই সকল সদস্য ছিল এবং যারা সাহায্য করছে এই সাহায্যবৃন্দুর বিরুদ্ধে সরকারের অনুমোদন ব্যতীত ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না, ধারা 132। ধারা 132-এর ক, কোন কোন ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করা যাবে না? 132-এর ক বলছে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো পুলিশ অফিসার, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো পুলিশ অফিসার। হতে বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 131 ধারা অনুসারে কমিশন প্রাপ্ত অথবা
নন কমিশন প্রাপ্ত অফিসার। 132-এর গতে বলা আছে বেসামরিক নাগরিক। বেসামরিক নাগরিক অর্থাৎ সামরিক নাগরিক নয় এমন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না, অথবা সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না। ধারা 132-এর গ। 132-এর ঘতে বলা হয়েছে এখানে পুলিশ অফিসার গেল, ম্যাজিস্ট্রেট গেল, জনসাধারণ গেল, কমিশন প্রাপ্ত অফিসার গেছে, নন কমিশন প্রাপ্ত অফিসারও গেছে। এখন বাদ বাকি আছে কারা? সৈনিক, নাবিক, বিমানিক অথবা অন্যান্য সদস্য। আদেশ পালন করতে বাধ্য, আদেশ পালন করতে বাধ্য কারা? আমরা পুলিশের নিম্নপদস্থ সদস্যরা, সেনাবাহিনীর সৈনিকরা, বিমান বাহিনীর বৈমানিকরা, বিজিবির সদস্যরা অর্থাৎ সামরিক বাহিনীর অন্যান্য সদস্যরা, অথবা স্বেচ্ছাসেবক সদস্য হিসেবে যারা কাজ করে এরূপ অপরাধ বলে গণ্য হবে না। স্বেচ্ছাসেবক যারা কাজ করছে এই ছত্রভঙ্গের ক্ষেত্রে এই সকল কার্যকলাপ বা কার্যাদি অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 132। ধারা 132। কিন্তু 132 ধারার এই সুযোগটা যদি আপনি নিতে চান বা যদি পেতে চান, ঠিক আছে, তাহলে 4টি বিষয় অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। 4টি বিষয় আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যখন বলবেন যে আমি নাসির, আমি নাজমুল বা আমি জাকারিয়া মিলন, আমি এই কাজগুলা করছি, এই কাজগুলোর ক্ষেত্রে আমি 132 ধারার যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা আমি নিতে চাই, এই সাপোর্টটা রক্ষা ব্যবস্থা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে 4টি বিষয় প্রমাণ করতে হবে। 4টি বিষয় কি? প্রথম বিষয়টি হলো আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সমাবেশটি একটি বেআইনি সমাবেশ ছিল, সমাবেশটি একটি বেআইনি সমাবেশ ছিল। দ্বিতীয় বিষয়টি হলো ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দেওয়া হয়েছিল, ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দেওয়া হয়েছিল, আদেশটি তারা পালন করে নাই। যখন বেআইনি সমাবেশ হবে, মৌখিক আদেশ দেওয়া হবে, আদেশটি তারা পালন করবে না, তখন শক্তি প্রয়োগ ভিন্ন অন্য কোনো উপায় ছিল না। অর্থাৎ যখন মৌখিক ভাবে আমি আদেশ দিলাম বা নির্দেশ দিলাম যে ভাই আপনারা চলে যান বাড়ি যান, যাতে তার ঘরে ফিরে যান, আমি বিভিন্ন ধরনের কথা বললাম, কথা বলার পরে কি করলো? তারা আমার কথা শুনলো না। এখন তারা যখন আমার কথা শুনবে না, আমার আদেশটি মানবে না, আমি কি করব? আমার তো বেআইনি সমাবেশটা ছত্রভঙ্গ করতে হবে, সেই ছত্রভঙ্গ করার ক্ষেত্রে আমি করব কি? শক্তি প্রয়োগ করব। শক্তি প্রয়োগ ভিন্ন অন্য কোনো উপায় ছিল না, এই বিষয়টি আমাকে আদালতে প্রমাণ করতে হবে। তাহলেই আমি 132 ধারার যে রক্ষা কবচের ব্যবস্থা, সেই 132 ধারার রক্ষা কবচের ব্যবস্থাটি আপনি সবাই পাবো। ধারা 132। ধারা 132। তো ধারা 132-এ বলা হয়েছে ফৌজদারি আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে রক্ষা কবচ বা রক্ষা ব্যবস্থা। এখানে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় পুলিশ অফিসার অথবা পুলিশ অফিসারকে সাহায্য করা অন্য কোনো ব্যক্তি বা সাধারণ জনগণ বা সরকারি ব্যক্তি বা সামরিক বাহিনীর সদস্যরা যে কার্যকলাপ প্রয়োগ করে তাদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ব্যতীত বা সরকারের অনুমতি ব্যতীত তাদের বিরুদ্ধে যদি মামলা করতে যায়, সরকারের অনুমতি নিতে হবে, কারণ তারা সরকারি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তারা নিয়োজিত ছিল। তাদের যে কার্যকলাপ, তারা যে কার্যকলাপ করছে, তারা যে কাজগুলো করছে, তা সবকিছুই সরকারের আদেশ নির্দেশেই করা। এই ক্ষেত্রে এই 132 ধারার যে অপরাধের কথাটি বলা হয়েছে, যে রক্ষা কবচের কথাটি বলা হয়েছে, এই রক্ষা কবচের ক্ষেত্রে এই ফৌজদারি আদালতে যদি মামলা দায়ের করতে চায়, যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তারা যদি মামলা দায়ের করতে চায়, অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে, সরকারের অনুমতি নিতে হবে। ধারা 132। তাহলে কোন কোন ব্যক্তি হবে? কতে বলা হয়েছে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। খতে বলা হয়েছে 131 ধারা অনুসারে কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসার। গতে বলা হয়েছে বেসামরিক নাগরিক বা সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অথবা নন কমিশন প্রাপ্ত অফিসার। ঘতে বলা হয়েছে আদেশ পালন করতে বাধ্য এরূপ পুলিশ অফিসার, সৈনিক, নাবিক, বৈমানিক যেই হোক না কেন অথবা স্বেচ্ছাসেবক যেই হোক না কেন, তার কাজ অপরাধ হিসেবে
গণ্য হবে না বা অপরাধ বলে গণ্য হবে না। অপরাধ বলে গণ্য হবে না তখনই যখন তিনি চারটি বিষয় প্রমাণ করতে পারবেন। প্রথম বিষয়টি হলো সমাবেশটি একটি বেআইনি সমাবেশ ছিল। দ্বিতীয় বিষয়টি হলো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দেওয়া হয়েছিল। তৃতীয় বিষয়টি হলো আদেশ দেওয়ার পরেও তারা আদেশ পালন করে নাই, অর্থাৎ আদেশ অমান্য করছে। আর চতুর্থ বিষয়টি হলো শক্তি প্রয়োগ ভিন্ন অন্য কোনো উপায়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা সম্ভব ছিল না। এই চারটি বিষয় যদি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই ওই ব্যক্তি বা ওই অফিসার বা ওই পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট বা ওই স্বেচ্ছাসেবক প্রার্থী 132 ধারার রক্ষা কবচের ব্যবস্থা পাবেন। তাহলে ধারা 127 থেকে 132 ধারা বুঝতে কারো কোনো সমস্যা আছে? কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে বলতে পারেন। গতকালকের যে পড়াশোনা ছিল তার উপর এমসিকিউ। শান্তিরক্ষা ও সদাচরণের মুসলেকা সম্পাদনের ক্ষেত্রে আদেশে নিম্নের কোন বিষয়টি উল্লেখ থাকতে হবে? ক, প্রাপ্ত খবরের সারাংশ। খ, অর্থের পরিমাণ ও বলবৎ থাকার মেয়াদ। গ, জামিনদারের সংখ্যা, প্রকৃতি ও শ্রেণী। সবগুলো। সবগুলো। শান্তিরক্ষার মুসলেকা সম্পাদনের যদি আদালতে উপস্থিত থাকে তাহলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে? আদেশটি পড়তে হবে, আদেশটি বুঝিয়ে দিতে হবে, আদেশটি তাকে দেখাতে হবে। ক ও খ। ক। শান্তিরক্ষা ও সদাচরণের বিষয়টি কত ধারায় অনুসন্ধান করা যাবে? 115, ধারা 116, 117 না 118? অনুসন্ধান কত ধারায়? শান্তিরক্ষার অনুসন্ধান বা সদাচরণ? 117 ধারায় অনুসন্ধান। মুসলেকা সম্পাদনের ব্যর্থতার কারণে যে ব্যক্তি কারারুদ্ধ হয়েছে তার মুসলেকা গ্রহণের অপরাধী নাবালক হলে মুসলেকা করবে নাবালক নিজে, জামিনদারগণ, ব্যক্তি একটি নয়। জামিনদারগণ। জামিনদারগণ। শান্তিরক্ষা ও সদাচরণের অপরাধের ক্ষেত্রে অনুসন্ধান করার পর প্রমাণিত না হলে কি হবে? যদি প্রমাণিত না হয় তাহলে করণীয় কি? মুসলেকা সম্পাদন করতে হবে, জামানত গ্রহণ করতে হবে, করতে হবে, অব্যাহতি দিতে হবে। অব্যাহতি দিতে হবে। অব্যাহতি দিতে হবে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে মুচলেকার মেয়াদ কখন শুরু হবে? আদেশের তারিখ, দণ্ড ভোগের পর আদালতের ইচ্ছা অনুযায়ী দণ্ডের আদেশ প্রদানের তারিখ। দণ্ড ভোগের পর অর্থাৎ দণ্ড ভোগের পর বা দণ্ডের মেয়াদ যখন উত্তীর্ণ হওয়ার পর থেকেই মুচলেকার মেয়াদ শুরু হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অপর কোন ব্যক্তির ক্ষেত্রে মুচলেকার মেয়াদ কখন আরম্ভ হবে? আদেশের তারিখ, দণ্ডের মেয়াদ উত্তীর্ণ হলে আদালতের ইচ্ছা অনুযায়ী দণ্ডের আদেশ প্রদানের তারিখ। আদেশের তারিখ আদেশের তারিখ অর্থাৎ তারিখে আদেশ দেওয়া হবে, সেই তারিখ থেকে মুচলেকার মেয়াদ শুরু হবে। মুচলেকা দিতে ব্যর্থতার কারণে কারাদণ্ড হলে ম্যাজিস্ট্রেট ছেড়ে দিতে পারেন কোন ক্ষেত্রে? মুক্তি দিলে সমাজের ক্ষতি হবে না, কোনো ব্যক্তির ক্ষতি হবে না, সমাজের জনগণের ক্ষতি হলে একটিও নয়। মুক্তি দিলে সমাজের ক্ষতি হবে না। এখানে দুইটাই হবে, ক, খ, ক ও খ। অর্থাৎ ম্যাজিস্ট্রেট ওইসব ছেড়ে দিতে পারবেন যখন ম্যাজিস্ট্রেট মনে করবেন যে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে জনগণের ব্যক্তির ক্ষতি সাধন হবে না বা ক্ষতি হবে না, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই দণ্ড ভোগরত ব্যক্তিকে ছেড়ে দিতে পারবেন। 124 মুচলেকা সম্পাদনের ব্যর্থতার কারণে যে ব্যক্তি কারারুদ্ধ হয় ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিলে ক্ষেত্রে পুনরায় গ্রেফতার করতে পারেন। শর্ত পালন করলে, লঙ্ঘন করলে, পুলিশ অফিসার গ্রেফতারের আদেশ দিলে সবগুলো। লঙ্ঘন করবে। শর্ত লঙ্ঘন, জেলা ম্যাজিস্ট্রেট মুচলেকা বাতিলের আদেশ দিতে পারেন কোন ক্ষেত্রে? আদেশটি উচ্চতর আদালতের হলে, আদেশ নিম্ন আদালতের হলে, আদেশটি হাইকোর্টের হলে, সবগুলো। নিম্ন আদালতের হলে। আদেশটি যদি নিম্ন হয় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদেশটি বাতিল করতে পারেন, আদেশটি বাতিল করতে পারেন। ধারা 125। আজকের মতো এখানে ইনশাআল্লাহ আগামীকাল সকালে ইনশাআল্লাহ মাদক দ্রব্য শুরু করব। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। মাদক দ্রব্য ইনশাআল্লাহ শুরু করব আমরা ধীরে ধীরে। অলরেডি আমাদের অস্ত্র আইন, নারী শিশু নির্যাতন দমন আইন, এসিড অপরাধ দমন আইন শেষ। আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আপনারা যখনই নতুন পড়া পড়বেন সেই পড়ার আগে আগের এই ধারাগুলা একবার করে দেখে নেবেন, তা না হলে আবার ভুলে যাবেন, প্রথমের মতো হবে, যে মনে হবে যে নতুন পড়া পড়তেছি। আশা করতেছি ইনশাল্লাহ ভুলবেন না, পড়াশোনা করেন, নিয়মিত পড়েন, সব ইনশাআল্লাহ মনে থাকবে। আর সবাই একটু নামাজ পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন অবশ্যই। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক, সবাই পড়াশোনার চেষ্টা করেন, সবাই ইনশাআল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।